এটা মিথ্যা। আমি আমার লয়ারকে বলেছি এটার জন্য একটা মামলা করার জন্য। অন্যান্য ইসলামিক দলগুলি জামাতের সাথে একসাথে আসবে কিনা এই ব্যাপারে আমি বলতে পারবো না। পাইকারি রেটে নিবন্ধন না দিয়ে মাঠে তাদের কি অস্তিত্ব আছে নাই সেটা যাচাই বাছাই করে এই কাজটা করা উচিত হবে। আমার যেটা ধারণা বা যেটা আমি প্রত্যক্ষ করেছি পত্রপত্রিকার মাধ্যমে, একদিকে জাতীয়তাবাদী শক্তিগুলি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, অন্যদিকে ইসলামিক রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। এটা যদি হয় দেশের জন্য ভালো হবে, কারণ এখানে আর কোনো তৃতীয় কোনো রাজনৈতিক শক্তি থাকবে না। আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো আলোর মুখ দেখবে না। আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক মৃত্যু ঘটেছে, জনগণের মধ্যে তাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কারণ তারা হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। তারা যে কাজ বাংলাদেশে করেছে, পাকিস্তান থেকেও তারা জঘন্যতর কাজ করেছে। পাকিস্তানেরা করেছিল 1 বছর, আর আওয়ামী লীগ করেছে 15 বছর। এর আগে ছিল শেখ মুজিবের সময়। সুতরাং সব মিলিয়ে পাকিস্তানের থেকে 15 থেকে 20 গুণ বেশি অত্যাচার বাংলাদেশের জনগণের উপরে আওয়ামী লীগ করেছে। এখানে যদি দুইটা শক্তি দাঁড়িয়ে যায় দুই পাশে, একটা হলো ইসলামিক শক্তি আর একটা হলো জাতীয়তাবাদী শক্তি, তাহলে জনগণের পক্ষে সুবিধা হবে চিহ্নিত করা কোন রাজনৈতিক দলের নেতারা ভালো করছে এবং কোন রাজনৈতিক দলের নেতাদের উপর আস্থা রাখা যায় এবং কাদের যোগ্যতা কতটুকু। অনুরূপভাবে তারা নির্বাচনের সময় প্রার্থীদেরকে সঠিকভাবে নির্বাচিত করার সুযোগ সৃষ্টি হবে। পৃথিবীর বিভিন্ন দেশে, সভ্য দেশগুলিতে অনেকগুলি রাজনৈতিক দল থাকলেও নির্বাচনের মাঠে ময়দানে কিন্তু বড় বা দুইটা বা তিনটা বেশি রাজনৈতিক দল থাকে না। বাংলাদেশে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে 2 জন 3 জন 4 জন লোক নিয়ে রাজনৈতিক দল গঠিত হচ্ছে। তাদের কোনো অফিস নেই, তাদের কোনো কমিটি নেই। নির্বাচন কমিশন কী কারণে জানে না, এদের অনেককে নিবন্ধন দিচ্ছে। তাদেরকে অনুরোধ করব এই ধরনের পাইকারি রেটে নিবন্ধন না দিয়ে মাঠে তাদের কি অস্তিত্ব আছে নাই সেটা যাচাই বাছাই করে এই কাজটা করা উচিত হবে। এখানে অনেকগুলি রাজনৈতিক দল আসছে বাগবাটোয়ারার রাজনীতি করার জন্য এবং কিছু পয়সা রোজগার করার জন্য। বর্তমানে 95% রাজনীতিতে যারা আসে তাদের মধ্যে একটা স্বার্থ কাজ করে। সে স্বার্থটা হলো রাতারাতি কীভাবে বিনা পুঁজিতে অধিক টাকা রোজগার করা যায় দালালি করে। ইসলামী দলগুলোর ঐক্য এবং জাতীয়তাবাদের ঐক্য অথবা দুটি দল প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যাই বলে এটা হলে বছর দেশের মঙ্গল হবে। আমরা শুনছি এখানে একটা ভাষ্য আছে যে ভারত সেটা হতে দেবে না, আর একটা ভাষ্য আছে যে ইসলামিক জোট যদি হয়ে যায় তাহলে বিদেশের একটা ইম্প্যাক্ট পড়বে। মানে অন্যান্য ইসলামিক কান্ট্রিতে যেমন পাশ্চাত্য বা পরাশক্তিগুলো মানে তাদের দাম্ভিকতা দেখিয়েছে, সেটা হয়তো বাংলাদেশে আসবে। আর আরেকটা ভাষ্য হচ্ছে যে জামায়াতের সাথে অন্যান্য দলগুলো ইসলামী আন্দোলন সহ তারা ঐক্য করবে না। এগুলোর ব্যাখ্যা আসলে কি? আমি এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই। অন্যান্য ইসলামিক দলগুলি জামাতের সাথে একসাথে আসবে কিনা এই ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ এটার সাথে আমি সম্পৃক্ত না। তবে আমি যেটা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি তাদের মধ্যে মিটিং হচ্ছে, ঐক্যমত হচ্ছে, বিভিন্ন বিষয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং অপরদিকে বিএনপিও ছোট ছোট রাজনৈতিক দলগুলির সাথে বসছে। তবে এখানে আমার একটা পরামর্শ থাকবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে, যে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে লাভ হবে না। যারা স্বামী স্ত্রীর দল আছে তাদেরকে পরিত্যাগ করতে হবে। তারা যেন নর্মাল অ্যান্ড ন্যাচারাল ডেথ হয়, অর্থাৎ রাজনৈতিক মৃত্যু যেন তাদের হয়ে যায়। কারণ এই সমস্ত দালালরা যদি সমাজে থাকে, তাদের একমাত্র কাজ হলো চাঁদা তোলা এবং মানুষকে বিব্রত করা, মানুষকে বিপদগামী করা, ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিয়ে। যেমন কালকে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়েছে নূরের দল,
ওখানে বলেছে এলডিপির অনেক নেতা তাদের কাছে যোগদান করেছে। এটা সর্বৈব মিথ্যা। এলডিপির কোনো নেতা ওখানে যায় নাই। যে সমস্ত নেতারা যোগদান করেছে তাদেরকে আমরা বহু আগেই 8-10 বছর আগেই তাদেরকে আমরা বহিষ্কার করেছি তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য, অনৈতিক কর্মকাণ্ডের জন্য। তারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং আমেরিকাতে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা ছিল তাদেরকে সার্টিফিকেট বিক্রি করে পয়সা রোজগার করতেছিল। সুতরাং নূরকেও সাবধান হওয়া উচিত। এই ধরনের দালালদেরকে নিয়ে নূরও ডুবে যাবে। আমি সঠিক সময়ে তাদেরকে দল থেকে বের করে দিয়েছি। এরকম 4-5 জন যোগদান করেছে, কিন্তু যমুনা টিভি এবং অন্যান্য 2-1টা ফেসবুকে লেগেছে শত শত এলডিপির নেতাকর্মী নূরের দলে যোগদান করেছে। এটার কোনো ভিত্তি নেই, এটা মিথ্যা। আমি আমার লয়ারকে বলেছি এটার জন্য একটা মামলা করার জন্য, কারণ প্রত্যেককে জবাবদিহি করতে হবে। যার যা ইচ্ছা তা, একটা টেলিফোন আছে হাতে, এই জন্য এটা লিখে দেবে বা পত্রিকাতে একটা বক্তব্য দিয়ে দেবে, বা আপনার একটা টেলিভিশন আছে, আপনি যাচাই বাছাই না করে মিথ্যা সংবাদটা প্রচার করবেন, এটা কখনো একটা মানুষের কাছে কাম্য হতে পারে না। একটা অমানুষ এই কাজটা করতে পারে। স্যার, মামলা আসলে কার বিরুদ্ধে বা কি বিষয় করা হবে? যারা প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে করা হবে। তারা কেন এটা করলো? আচ্ছা, তো ইসলামিক জোটের বিষয় যেটা বললাম যে বহির্বিশ্বে বা ভারতে মানে প্রভাব পড়তে পারে বা দেশের রাজনীতিতে আল্লাহর উপর নির্ভরশীল হও। আমি সমগ্র জাতিকে বলবো, ভারতের দালালি করা না, অন্য কোনো দেশের দালালি করা না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে সম্পদ রেখে, আমাদেরকে সেই সম্পদ তালাশ করতে হবে। বাংলাদেশ একটি শক্তিশালী দেশ, উর্বর জমি, এবং আমাদের জনগণ খুবই কঠোর পরিশ্রমী। তাদেরকে সঠিক পথে নেতৃত্ব দিতে পারলে, তাদেরকে চালাতে পারলেই বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা ধনী দেশ হিসাবে পরিণত হবে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে। বিদেশ থেকে লোক এসে বাংলাদেশে চাকরি তালাশ করবে, সেই দিন বেশি দূরে নয়। আমি আজকে বলে যাচ্ছি, এটা অন রেকর্ড থেকে যাবে। শুধু বাংলাদেশের লোককে ইমানদার হইতে হবে, বেঈমান মোনাফেকদেরকে দিয়ে বাংলাদেশ চলবে না, এবং আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। ধর্মীয়ভাবে তার একটা কমিটমেন্ট থাকতে হবে, জনগণের প্রতি এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থাকতে হবে। তাহলে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কখনো কঠিন হবে না।